একাত্তরে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত গোলাম আজমের মামলার রায় আজ। হরতাল ডেকে পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর। বিসিএস এর পুনর্মূল্যায়িত ফল প্রকাশ, 12,000-এর বদলে উত্তীর্ণ 46,000। কোটা পদ্ধতি বাতিল নয়, সংস্কার চায় শিক্ষার্থীরা। নারীদের সম্পর্কে হেফাজতে আমিরের বক্তব্য নিয়ে সংসদে বিতর্ক, বিচার দাবি। মিডিয়া অপপ্রচার চালাচ্ছে বললেন বিরোধী সাংসদরা। পদত্যাগের খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ, বললেন সুবিধাবাদী গোষ্ঠীর অপপ্রচার। শুভেচ্ছা, আমন্ত্রণের দেশ সংবাদে। বলছিলাম একেএস টিম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আমি জাবেদ কারদার। এবার পুরো সংবাদ। একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী শক্তির হোতা রাজাকার আলবদর তথা ঘাতককুল শিরোমণি তৎকালীন জামাত আমির গোলাম আজমের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ দেয়া হবে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই ঘোষণা দেয়। গত 17 এপ্রিল এই মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য অপেক্ষমান রেখেছিল ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের কৌশলীরা গোলাম আজমের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড আশা করছেন, আর আসামিপক্ষের আইনজীবীরা বলছেন তিনি বেকসুর খালাস পাবেন। রায় ঘোষণাকে সামনে রেখে ট্রাইব্যুনাল সহ রাজধানী এবং সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধীদের বিচার শুরু হলে তদন্ত হয় জামাতের সাবেক আমির গোলাম আজমের বিরুদ্ধে, যিনি 1971 সালে ঘোষণা দিয়ে পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন আর বাংলাদেশের স্বাধীনতা নস্যাৎ করতে সেই সময়ে সব ধরনের চেষ্টা চালিয়েছিলেন তিনি। গত বছরের 11 জানুয়ারি গ্রেপ্তার করা হয় গোলাম আজমকে। তদন্ত সংস্থার প্রতিবেদন, রাষ্ট্রপক্ষের আনুষ্ঠানিক অভিযোগ আর আনুষঙ্গিক দলিল প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে সে বছরের 13 মে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল, যেখানে মানবতা বিরোধী অপরাধের পরিকল্পনা, উস্কানি, ষড়যন্ত্র, হত্যা, নির্যাতন আর সম্পৃক্ততার 61টি ঘটনায় অভিযোগ গঠন করা হয় তার বিরুদ্ধে। 1 জুলাই সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন 17 জন, আর আসামি পক্ষে গোলাম আজমের ছেলে সাক্ষ্য দেন 3 মাস ধরে। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষে চলতি বছরের 17 এপ্রিল মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল। এর প্রায় 3 মাস পর রায় ঘোষণার তারিখ জানানো হলো। রাষ্ট্রপক্ষ মনে করছেন সর্বোচ্চ শাস্তিই হবে গোলাম আজমের এই মামলাটিতে। অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে প্রসিকিউশন পক্ষ সকল সুন্দর ঊর্ধ্বেই তার সর্বোচ্চ শাস্তি, এই আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে, সেই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে। প্রসিকিউশন প্রত্যাশা করতেছে যে তার বিরুদ্ধে যেহেতু প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তির মামলা সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করতে সক্ষম হয়েছে, আমরা প্রত্যাশা করতেছি মাননীয় ট্রাইব্যুনাল সেই প্রত্যাশা পূরণ করবেন এবং গোলাম আজমকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করবে। মুক্তিযুদ্ধে সংগঠিত সব ধরনের মানবতা বিরোধী অপরাধের সঙ্গে গোলাম আজমের সংশ্লিষ্টতার কথা জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। সমগ্র বাংলাদেশে যে 9 মাস ব্যাপী হত্যা, গণহত্যা, ধর্ষণ, গণধর্ষণ, লুট, দেশান্তর করা, ধর্মান্তরিত করা এবং অগ্নিসংযোগ করা। তবে আসামিপক্ষের আইনজীবী বলছেন গোলাম আজমের বিরুদ্ধে একটি অভিযোগও প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। অভিযোগ রাজনৈতিক বলেও মনে করেন তিনি। আমরা মনে করি আন্তর্জাতিক আইনে এবং দেশীয় আইনে তার বিরুদ্ধে অপরাধগুলো মোটেই প্রমাণিত হয়নি। প্রসিকিউশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে অপরাধ প্রমাণ করতে, এবং আমরা আশা করছি আগামীকালকে তিনি সম্পূর্ণ নির্দোষ খালাস পাবেন। গোলাম আজমের রায় হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 5ম রায়। এর আগে আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার, আব্দুল কাদের মোল্লা, দেলোয়ার হোসেন সাইদি আর কামারুজ্জামানের রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। শরীফুল ইসলাম খান, দেশ টিভি, ঢাকা। একাত্তরে পাকিস্তানি বাহিনীর গণহত্যা শুরুর পরপরই এই নৃশংসতার সমর্থন, সহযোগিতা এবং মুক্তিযুদ্ধকে স্তব্ধ করে বাংলাদেশের আত্মপ্রকাশ রুদ্ধ করার নীল নকশায় সক্রিয় গোলাম আজম স্বরূপে আবির্ভূত হন। পাকিস্তান বাঁচানো স্লোগানে শান্তি কমিটি গঠনের নামে তাতে জড়ো করেন জামাত ইসলামী ছাত্র সংঘ, নিজামে ইসলাম সহ মুক্তিযুদ্ধ বিরোধী কতিপয় দলের নেতাকর্মীদের। হয়ে ওঠেন এদেশীয় স্বাধীনতা বিরোধী শক্তির শিরোমণি। বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ সহ গণহত্যা, হত্যা, ধর্ষণ, ধর্মান্তর, দেশান্তর, লুট এবং অগ্নিসংযোগের মতো সকল যুদ্ধ অপরাধে রাজাকার আলবদর বাহিনীকে মদত এবং নির্দেশ দেওয়ার ভূমিকাটি তিনিই পালন করেন। বিস্তারিত আকলাকুস সাফার রিপোর্টে।
25 মার্চ 1971 অপারেশন সার্চলাইটের নামে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে হানাদার পাকিস্তানি বাহিনী। মধ্যরাতে ঢাকাসহ সারা দেশে শুরু হয়ে যায় উন্মত্ত গণহত্যা, চলে পাশবিক হত্যাযজ্ঞ, যা অব্যাহত থাকে মুক্তিযুদ্ধের পুরো 9 মাস। মুক্তিকামী মানুষের উপর পাকিস্তানিদের এই পরিকল্পিত বর্বরতা কিভাবে সম্ভব হয়েছিল, কারাই বা তখন হানাদারদের সহায়তায় এগিয়ে এসেছিল, ঘটনাটি পরিষ্কার হয়ে যায় দিন চারেকের মাথায়। দেখা গেল এই ভূখণ্ডেরই ধর্মাশ্রয়ী কিছু দলের নেতা বৈঠক করছেন তদানীন্তন পূর্ব পাকিস্তানের গভর্নর টিক্কা খানের সঙ্গে। সেখানে আছেন জামাতে ইসলামের আমির গোলাম আজম সহ মুসলিম লীগ ও নেজামে ইসলামের প্রধানরা। নিরস্ত্র মানুষের ওপর পাকিস্তানি সেনাদের সশস্ত্র অভিযানের সঙ্গে সংহতি প্রকাশ করেন তারা। দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে তারা টিক্কা খানকে পরামর্শ দেন হানাদার বাহিনীর সহায়তায় কমিটি গঠনের। খাজা খায়রুদ্দিনকে আহ্বায়ক করে গঠিত হয় 140 সদস্যের তথাকথিত শান্তি কমিটি। এর সার্বিক তত্ত্বাবধান ও দেখভালের দায়িত্ব নেন গোলাম আজম সহ 6 জন। পরে পাকিস্তান বাহিনীর সহযোগী শক্তি হিসেবে গোলাম আজমের তত্ত্বাবধানে সারা দেশে বানানো হয় রাজাকার, আল বদর, আল শামস, মুজাহিদ ও পায়োনিয়ার ফোর্স। এতে নাম লেখায় জামাত আর ইসলামী ছাত্র সংঘের নেতাকর্মীরা। বিভিন্ন সময় এদের প্রশিক্ষণ শিবির, সশস্ত্র প্রস্তুতি ও কুচকাওয়াজ নিয়মিত পরিদর্শন করতেন গোলাম আজম। এ সময় গোলাম আজম বলতেন, পাকিস্তান হচ্ছে আল্লাহর ঘর এবং বাংলাদেশের মুক্তিকামী মানুষরা বিভ্রান্ত, আর মুক্তিযোদ্ধারা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী ভারতের দালাল। আল্লাহর ঘরকে ভাঙতে চায় তারা। বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে গোলাম আজমের এমন বক্তব্য সে সময় জামাতেরই মুখপত্র দৈনিক সংগ্রামে বারবার শিরোনাম হয়েছে। 71-এ মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে গোলাম আজমের বিরুদ্ধে 5 ধরনের অপরাধের এমন 61টি ঘটনার অভিযোগের বিচার চলে। এরকম একটি ঘটনায় 71-এর 21 নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার তিতাসপাড়ে পৈরতলা রেল ব্রিজের উপর জেলখানা থেকে বের করে আনা 38 জনকে ব্রাশ ফায়ার করে হত্যার ঘটনায়ও সংশ্লিষ্টতার অভিযোগ আছে গোলাম আজমের বিরুদ্ধে। আর একটি চিঠির মাধ্যমে সেই হত্যায় নির্দেশ দেন গোলাম আজম। আর মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় যখন সময়ের ব্যাপার মাত্র, তখন পাকিস্তানি শাসকদের সঙ্গে বৈঠক করে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডেরও ছক কাটেন তিনি। কিন্তু বাংলাদেশের আবির্ভাবকে ঠেকিয়ে রাখা যায়নি। 71-এই লন্ডনে পালিয়ে বাঁচার উপায় খোঁজেন গোলাম আজম। 7 বছর পর জেনারেল জিয়ার শাসনামলে দেশে ফেরেন পাকিস্তানি পাসপোর্টে। 2000 সাল পর্যন্ত নেতৃত্ব দেন জামাতকে। এক পর্যায়ে উচ্চ আদালতে নাগরিকত্ব ফয়সালা হলেও প্রকাশ্য হতেই জনতার আক্রোশের মুখোমুখি হন তিনি। গণ আদালতেও যুদ্ধাপরাধের দায়ে তার শাস্তি মৃত্যুদণ্ড তুল্য বলে ঘোষিত হয়েছিল। এবার আর প্রতীকী নয়, আইন দ্বারা গঠিত ট্রাইব্যুনালেই হতে যাচ্ছে এ মামলার রায়। এখন শুধু রায়ের অপেক্ষা। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের নাটের গুরু হিসেবে যার নাম শোনা গেছে বিগত 40 বছর, তিনি গোলাম আজম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে লেখক, সাংবাদিক, গবেষক সহ রাষ্ট্রপক্ষের হয়ে সাক্ষ্য দিয়েছেন 17 জন। বিপরীতে সাফাই সাক্ষ্যে তার ছেলে ছাড়া আর কেউই সাক্ষ্য দিতে আসেননি। বিগত 1 বছর ধরে চলা এই মামলার বিচারিক কার্যক্রমে বিভিন্ন সময় হরতাল সহ নানা কারণে মুলতবি রাখতে হয়েছে এই মামলার বিচারিক কার্যক্রম। এদিকে গোলাম আজমের রায় ঘোষণার দিন আজ সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামাতে ইসলামী। আর হরতালের সমর্থনে রোববার দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল বের করে পুলিশের উপর হামলা চালায়, গাড়ি ভাঙচুর করে জামাত শিবির কর্মীরা। এইসব ঘটনায় জড়িত 5 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মানবতা বিরোধী অপরাধে সোমবার জামাতের সাবেক আমির গোলাম আজমের মামলার রায়ের তারিখ ঘোষণার প্রতিবাদে দুপুরে হরতাল আহ্বান করে জামাত ইসলাম। হরতাল ডাকার পরপরই রাজধানী সহ সারা দেশে রাস্তায় নেমে সহিংসতা শুরু করে জামাত শিবির কর্মীরা। বাড্ডা শাহজাদপুরে একটি ঝটিকা মিছিল থেকে পেট্রোল ঢেলে রাস্তায় আগুন ধরিয়ে দেয় জামাত শিবির। এ সময় যানবাহনে ভাঙচুরের চেষ্টা চালায় তারা। বিজয়নগরে দায়িত্ব পালনকালে আচমকা একদল পুলিশ সদস্যদের উপর হামলা চালায় শিবির। এ সময় পুলিশের একটি মাইক্রোবাস ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শিবিরের হামলায় গুরুতর আহত হন পল্টন থানা তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এছাড়া পল্টনে বেশ কয়েকটি মাইক্রোবাস ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পল্টন, বিজয়নগর সহ আশপাশের এলাকায় সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 জনকে আটক করে পুলিশ। গোলাম আজমের রায়কে কেন্দ্র করে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রায় দেওয়ার কথা আছে, ওটিকে কেন্দ্র করে জনমনে এবং পুলিশ বাহিনীতে একটি ভীতি সৃষ্টি করার জন্য তারা পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় তারা এরকম পুলিশের উপর আক্রমণ করছে। এছাড়া বিকেলের পর রাজধানীর বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সহিংসতা চালিয়েছে শিবির কর্মীরা। তাবির সিদ্দিকী, দেশ টিভি, ঢাকা। এদিকে মানবতা বিরোধী অপরাধে জামাতের সাবেক আমির গোলাম আজমের মামলার রায়ের দিন ঘোষণায় আবারও উত্তাল শাহবাগের প্রজন্ম চত্বর। রোববার সন্ধ্যার পর থেকে সেখানে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা কর্মীরা।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আবারও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শাহবাগের প্রজন্ম চত্বর। চলছে প্রতিবাদী গান, আবৃত্তি আর নাটক। সেহরি বিরতি দিয়ে রায় ঘোষণা না হওয়া পর্যন্ত প্রজন্ম চত্বরে অবস্থানের ঘোষণা দিয়েছেন গণজাগরণ মঞ্চের উদ্যোক্তারা। মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার জানিয়েছেন, রায় জনগণের প্রত্যাশা অনুযায়ী না হলে জনগণকে সাথে নিয়ে পরবর্তী কর্মসূচি দিবেন তারা। 34তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার পুনর্মূল্যায়িত ফলাফল প্রকাশ করা হয়েছে আজ। নতুন এই ফল অনুযায়ী 46,250 জন উত্তীর্ণ হয়েছে। রোববার সরকারি কর্ম কমিশন কার্যালয়ের বৈঠক শেষে পিএসসি চেয়ারম্যান জানান, এবারের সংশোধিত ফলাফল মূল্যায়নের আগের পদ্ধতিতেই অনুসরণ করা হয়েছে। গত 8 জুলাই 34তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় 12,033 জনকে উত্তীর্ণ দেখিয়ে ফলাফল প্রকাশ করা হয়। তবে এবারই প্রথমবারের মতো প্রিলিমিনারিতে কোটা পদ্ধতি চালু করায় অনেক মেধাবী শিক্ষার্থী বঞ্চিত হন। এ নিয়ে আন্দোলনে নামে অকৃতকার্যরা। তাদের দাবি সরকারি চাকরিতেও কোটা পদ্ধতি বাতিলের। এর পরিপ্রেক্ষিতে ফল পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় পিএসসি। রোববার দুপুরে বৈঠক শেষে পিএসসি চেয়ারম্যান জানান, আগের 12,033 জন সহ মোট 46,250 জনকে উত্তীর্ণ করে ফলাফল প্রকাশ করা হয়েছে। 34তম বিসিএস যার প্রিলিমিনারি রেজাল্ট আমরা রিভিউ করেছি, রিভাইজড রেজাল্ট আজকে আমরা দিয়েছি। নতুনভাবে রিভাইজ করার পর আমরা প্রার্থী যারা সিলেক্ট হয়েছে সেই সংখ্যাটা হয়েছে 46,250। তবে ফলাফল মূল্যায়নে কি পদ্ধতি অনুসরণ করা হয়েছে তা পরিষ্কার করে না বললেও পিএসসি চেয়ারম্যান জানান, আগের নিয়মেই ফলাফল মূল্যায়ন করা হয়েছে। না, হ্যাঁ, পুরানো কোনো সিস্টেম না, পুরানো যেভাবে করা হয়েছিল সেভাবে করা হয়েছে, কোনো পদ্ধতি না। বললাম তো, আগে যেভাবে করা হতো সেটাই করা হয়েছে। বিকেল 4টা থেকে পিএসসির নিজস্ব ওয়েবসাইট থেকে যে কেউ এই ফলাফল দেখতে পারবে বলে জানিয়েছেন তিনি। শাহ ইমন, দেশ টিভি, ঢাকা। এদিকে বিসিএস এর কোটা পদ্ধতি বাতিল নয়, বরং সংস্কার হওয়া দরকার বলে মনে করেন সাধারণ